আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বইয়ের কিছু অংশ এখানে আলোচনা করব। আজকে আমাদের দশম অধ্যায়, রসায়নের দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ ধাতু অধাতু চ্যাপ্টারের কিছু অংশ। কি সেটা? খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, খনিজ সম্পদ বলতে আমরা কি বুঝি? আমাদের ব্যবহারিক ও পারিবারিক জীবনে শিল্প কারখানায় বিভিন্ন ধরনের পদার্থ, সোনা, রূপা, তামা, চীনামাটি, কাঁচ ইত্যাদি অনেক ধরনের পদার্থ কিন্তু ব্যবহার করা হয়। এই পদার্থগুলো কি জিনিস? এগুলো বিভিন্ন ধাতু কিংবা অধাতু কিংবা তাদের মিশ্রণও হতে পারে। এখন মাটির উপরিভাগ বা মাটির তলদেশ, কিংবা বায়ুমণ্ডল ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত ধাতু অধাতু বা এদের মিশ্রণ কি করি বা মৌলিক বা জৈব পদার্থ আমরা আহরণ করে থাকি। এই সমস্ত পদার্থকে আমরা বলি কি? খনিজ পদার্থ। এই সমস্ত পদার্থ হলো খনিজ পদার্থ। এখন এই খনিজ পদার্থ বা খনিজ সম্পদ দুই ধরনের হতে পারে, ধাতুও হতে পারে আবার অধাতুও হতে পারে। আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম যে ভূপৃষ্ঠের উপরেও থাকতে পারে, ভূপৃষ্ঠের নিচেও থাকতে পারে, এমনকি সেটা বায়ুমণ্ডলেও থাকতে পারে, এমনকি সেটা বায়ুমণ্ডলেও বা বায়ু উপাদানও সেটা হতে পারে। এখন আমাদের যে ভূপৃষ্ঠ, ভূত্বক, ভূপৃষ্ঠ অর্থাৎ ভূত্বক, ভূত্বকেও কিন্তু অনেক ধরনের পদার্থ আছে, অনেক ধরনের পদার্থ আছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই ভূত্বকের বিভিন্ন উপাদানগুলা। ভূত্বকের বিভিন্ন উপাদান, ভূত্বক কি দিয়ে তৈরি বা ভূপৃষ্ঠটা আমাদের কি দিয়ে তৈরি? আমরা প্রথমে দেখতে পারেন কি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অন্যান্য অনেক পদার্থ। তাহলে ভূত্বকের সবচেয়ে বেশি কি পাওয়া যায়? অক্সিজেন। ভূত্বকের সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে কি? অক্সিজেন। তারপর হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য পদার্থগুলো হচ্ছে 2%। অন্যান্য পদার্থগুলো হচ্ছে কি 2%। আচ্ছা, এখন আমরা দেখব কি এই যে খনিজ সম্পদ, খনিজ সম্পদগুলো অবস্থা কিরকম, খনিজ সম্পদের অবস্থা। খনিজ সম্পদ কিন্তু কি হতে পারে? কঠিনও হতে পারে, আবার কি হতে পারে? তরল হতে পারে, আবার কি হতে পারে? সেটা বায়বীয় হতে পারে, তাই না? আমরা সাধারণত খনিজ সম্পদ বলতে বোঝাই কঠিনই বোঝাই, তাই না? কিন্তু আসলে তরল হতে পারে, বায়বীয় হতে পারে। কঠিন খনিজ সম্পদ উদাহরণ কি? যেমন সোনা, রূপার খনিজ পদার্থ, এগুলো কঠিন। তারপর তরল, তরল হচ্ছে কি? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে খনিজ তেল, পেট্রোলিয়াম বা খনিজ তেল পাওয়া যায়, যা কিনা তরল খনিজ পদার্থের উদাহরণ। বায়ু, আমাদের দেশে কি জানি আমাদের সবচেয়ে কোনটা খনিজ সম্পদটা বেশি পাওয়া যায়? তোমরা নিশ্চয় জানো। হ্যাঁ, সেটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। সেটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। এটা কিন্তু বায়ু খনিজ পদার্থের উদাহরণ, তাই না? যেমন আফ্রিকার দেশে, আফ্রিকার দেশগুলোতে কি পাওয়া যায়? সোনা রূপার খনিজ পাওয়া যায়, তাই না? সোনা রূপার খনিজ পাওয়া যায়। এগুলো কিন্তু কঠিন, অনেক দামি। এগুলো কিন্তু দামি এবং অনেক কঠিন, কঠিন পদার্থ এগুলো। আচ্ছা, তারপরে কি পাওয়া যায়? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তরল খনিজ পাওয়া যায়। এই সমস্ত খনিজ সারা পৃথিবীতেই পাওয়া যায়। তারপর আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা পদার্থ হচ্ছে কি আয়রন। এটাও কিন্তু একটা খনিজ সম্পদ, তাই না? বলা হয়ে থাকে পৃথিবীর যে দেশে যত বেশি আয়রন আছে সেই দেশ তত বেশি উন্নত। তোমরা কি জানো আমাদের দেশে আয়রনের পরিমাণ কত বা কি ধরনের আয়রন আমাদের দেশে সঞ্চিত আছে? আসলে কি আমাদের দেশে আয়রনের কোনো খনিজ পদার্থ নাই। এই শিল্প কারখানা বা অন্যান্য জায়গায় ব্যবহৃত আয়রন, যত আয়রন ব্যবহার করা হয়, আয়রন ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। আমাদের সব কাজেই, আমাদের পারিবারিক জীবনে, ব্যবহারিক জীবনে, শিল্প প্রতিষ্ঠানে, অফিস, আদালত, যে কোনো জায়গাতে কিন্তু কী লাগে? আমাদের আয়রন লাগে। এটা সম্পূর্ণরূপে বিদেশ থেকে কী করতে হয়? আমাদের আমদানি করতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। আচ্ছা, এবার তো আমরা বুঝলাম ভূত্বকের বিভিন্ন উপাদানসমূহ এবং তাদের অবস্থা, খনিজ সম্পদের অবস্থা। এরপর আমরা পড়ব কি শিলা। এরপর আমরা জানবো কি শিলা সম্বন্ধে। হ্যাঁ,
শিলা। শিলাটা কি জিনিস তোমরা কি জানো? শিলা কি জিনিস? শিলা সম্বন্ধে আমরা কি করব? আলোচনা করব। শিলা হচ্ছে কি, যে বিভিন্ন খনিজ পদার্থ, অনেক রকমের খনিজ পদার্থ কি হয়, মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি করে। অনেকগুলো খনিজ পদার্থ কি হয়, মিশে শক্ত কণা তৈরি করে। এই শক্ত কণা সমূহ একত্রিত হয়ে যে পদার্থগুলো তৈরি করে তাকে বলি কি আমরা শিলা। অর্থাৎ শিলা হচ্ছে কি বিভিন্ন খনিজ সম্পদের মিশ্রণ শক্ত হয়ে তৈরি করে গঠনের উপর ভিত্তি করে। অর্থাৎ শিলাগুলো কিভাবে তৈরি হয়েছে, শিলাগুলো কিভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে শিলা আবার কয় ধরনের? 3 ধরনের। তার মধ্যে প্রথম একটা হচ্ছে কি আগ্নেয় শিলা। তার মধ্যে একটা শিলা হচ্ছে কি আগ্নেয় শিলা। তারপর হচ্ছে পাললিক শিলা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি পাললিক শিলা। আচ্ছা, 3 নাম্বার কি হচ্ছে কি পাললিক শিলা, আগ্নেয় শিলা। তারপর হচ্ছে কি রূপান্তরিত শিলা। তারপর হচ্ছে কি রূপান্তরিত শিলা। আচ্ছা, আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়? আমরা জানি পৃথিবীর একটা পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন কি ভূমিকম্প। ভূমিকম্পের ফলে কি হয়? ভূমিকম্প হয়। আর একটা পরিবর্তন আছে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এগুলো পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়? মাটির নিচ থেকে অনেক পদার্থ বের হয়ে আসে, উত্তপ্ত পদার্থ বের আসে, যাদেরকে বলি কি আমরা ম্যাগমা। এই ম্যাগমা কি হয়? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। সেখান থেকে হয় আমাদের কি আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলার মধ্যে কিন্তু অনেক মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। তার একটা উদাহরণ হচ্ছে কি আগ্নেয় শিলার একটা উদাহরণ হচ্ছে কি গ্রানাইট। আগ্নেয় শিলার একটা উদাহরণ হচ্ছে কি গ্রানাইট। তোমরা হয়তো নাম শুনে থাকবে অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে কি পাললিক শিলা। পাললিক শিলা কিভাবে তৈরি হয়? পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন। পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন হয়। আবার কি হয়? আবহাওয়া জলবায়ুরও পরিবর্তন হয়। আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়, বৃষ্টি, বন্যা, কুয়াশা ইত্যাদির ফলে কি হয়? ঝড়, বৃষ্টি, বন্যা ইত্যাদির ফলে কি হয়? মাটির উপরিভাগে ভূত্বকের কাদামাটি, বালিমাটি ইত্যাদি ধুয়ে কোনো জায়গায় কি হয়? পলি আকারে জমা হয়ে যায়। তারপর পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়ে যে শিলা তৈরি করে তাকে বলছি কি আমরা পাললিক শিলা। এই পাললিক শিলাটা উদাহরণ হচ্ছে কি বেলে পাথর। বেলে পাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এরপর হচ্ছে কি রূপান্তরিত শিলা। টাইমিং কত? রূপান্তরিত শিলার নাম শুনে বুঝতে পারছি কি আমরা আগ্নেয় শিলা, পাললিক শিলা ইত্যাদি শিলা বিভিন্ন তাপ আর চাপে পৃথিবীর অভ্যন্তরস্থ বিভিন্ন তাপ ও চাপ পরিবর্তিত হয়ে নতুন যে ধরনের শিলা তৈরি হয় তাকে বলছি কি আমরা রূপান্তরিত শিলা। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কয়লা। কয়লা কিন্তু প্রাকৃতিক শিলার একটা উদাহরণ। ঠিক আছে? এখন এই যে শিলা, এই শিলাগুলো কি থাকে? মাটির বিভিন্ন স্তরে সজ্জিত থাকে। এখন কেন মাটির বিভিন্ন স্তরে সজ্জিত থাকে? তার কারণ হলো কি, অর্থাৎ মাটির নিচে শিলাগুলো বিভিন্ন স্তরে সৃষ্টির কারণ হচ্ছে কি আমরা জানি মধ্যাকর্ষণ বল, তাপ, চাপ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে এই মাটির নিচে শিলা কি হয়? বিভিন্ন স্তরে সৃষ্টি করে। তাহলে কি পেলাম আমরা? মধ্যাকর্ষণ বল, তাপ, চাপ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে মাটির নিচে শিলা বিভিন্ন স্তর সৃষ্টি করে। তাহলে আমরা শিলা সম্পর্কে জানলাম। আমাদের আলোচ্য বিষয় কি ছিল? খনিজ সম্পদ। আমরা আবার খনিজ সম্পদে যাই। খনিজ সম্পদ কি পেলাম আমরা? যে মাটির উপরিভাগ বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা অনেক ধরনের প্রয়োজনীয় দ্রব্যাদি বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু বা এদের মিশ্রণ আমরা সংগ্রহ করে থাকি তাদেরকে বলা হয় কি খনিজ পদার্থ বা খনিজ সম্পদ।
আর এই সমস্ত খনিজ সম্পদ যেখান থেকে উত্তোলন করা হয় তাদেরকে বলি কি আমরা খনি, তাদেরকে বলি কি আমরা খনি। আচ্ছা, এই হলো ঘটনা। এখন আমরা দেখব কি খনিজ সম্পদের অবস্থান, খনিজ সম্পদের অবস্থান অর্থাৎ এই খনিজ সম্পদগুলা কোথায় পাওয়া যায়, খনিজ সম্পদগুলা কোথায় পাওয়া যায়। আমাদের একসময় ধারণা করা হতো কি যে খনিজ সম্পদগুলা বুঝি শুধু মাটির নিচেই পাওয়া যায়, শুধু মাটির নিচেই পাওয়া যায়, কিন্তু না, আসলে খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়, মাটির নিচেও পাওয়া যায়, আবার মাটির উপরে অর্থাৎ ভূপৃষ্ঠেও কিন্তু অনেক খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন সালফারের খনিজ পদার্থ, সালফার কি একটা খনিজ পদার্থ। এই সালফার আমরা এর আগে আমরা পড়েছি, সালফার সঙ্গে আলোচনা করেছি। সালফার হচ্ছে কি একটা অধাতু, সালফার হচ্ছে একটা অধাতু, এটা মাটির অনেক নিচে পাওয়া যায়, যেটাকে ফ্লাশ পদ্ধতিতে খনি থেকে সালফার নিষ্কাশন করা যায়। আচ্ছা, তারপরে আমাদের অতি প্রয়োজনীয় একটা খনিজ সম্পদ হচ্ছে কি, আমাদের দেশে একটা খনিজ সম্পদ হচ্ছে কি সাদা মাটি বা কেউলিন, সাদা মাটি বা কেউলিন, যা থেকে কিনা টাইলস তৈরি করা হয়। এটা কোথায় পাওয়া যায়, নেত্রকোনার বিজয়পুরে, নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি বা কেউলিন এটা কিন্তু ভূপৃষ্ঠের উপরেই পাওয়া যায় বা ভূপৃষ্ঠেই পাওয়া যায়। আচ্ছা, আবার কক্সবাজারের সমুদ্রের বালিতে আমরা জানি প্রচুর পরিমাণে বালি আছে সমুদ্র সৈকতে বাবা, সেখানে কি যায় জিরকোনিয়াম নামক একটা পদার্থ পাওয়া যায়, জিরকোনিয়াম নামক একটা খনিজ সম্পদ পাওয়া যায়। হ্যাঁ, জিরকোনিয়ামের খনিজ থেকে উত্তোলন করা জিরকন নামক একটা মৌলিক পদার্থ পাওয়া যায়। আবার লোহার খনিজ পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ভূপৃষ্ঠ উপরে, তারপরে অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, এগুলো কিন্তু কোথায় পাওয়া যায়, ভূপৃষ্ঠেই পাওয়া যায়। তাহলে খনিজ সম্পদ কি হতে, ভূপৃষ্ঠের নিচেও থাকতে পারে, আবার ভূপৃষ্ঠের উপরেও পাওয়া যাবে। আবার আমাদের অতি প্রয়োজনীয় একটা খনিজ সম্পদ হচ্ছে কি হ্যালোজেন, হ্যালোজেন তোমার নাম শুনে থাকবা এর আগে অবশ্যই। হ্যালোজেন কাকে বলে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন অর্থ কি সামুদ্রিক লবণ উৎপন্ন করে। এই চারটা মৌলকে আমরা কি বলি, হ্যালোজেন বলি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর কি আয়োডিন, এই চারটা মৌলকে আমরা বলি কি একসাথে হ্যালোজেন অর্থাৎ সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এটা কিন্তু সমুদ্রের পানিতেও পাওয়া যায়। এটা সমুদ্রের পানিও কিন্তু অনেক খনিজ সম্পদের উৎস, সমুদ্রের পানিও কিন্তু অনেক খনিজ সম্পদের উৎস। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব কি আকরিক, এরপর আমরা দেখব কি আকরিক, আকরিক কি, তাহলে এছাড়াও কিন্তু ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের নিচেও কিন্তু অনেক খনিজ সম্পদ আছে বা খনি আছে, কিন্তু সব খনি থেকেই কিন্তু খনিজ সম্পদগুলা উত্তোলন করা হয় না, সব খনিজ থেকে কিন্তু সব খনিজ সম্পদ উত্তোলন করা হয় না। কোন সমস্ত খনিজ থেকে খনিজ সম্পদ উত্তোলন করা হয়, সেই সমস্ত খনিজ থেকেই খনিজ পদার্থ উত্তোলন করা হয় যে সমস্ত খনিজ থেকে লাভজনকভাবে খনি উত্তোলন করা হয়, অর্থাৎ উত্তোলনের খরচ অপেক্ষাকৃত কম হয়, হ্যাঁ লাভ হয়, সেই সমস্ত খনিজ থেকেই খনিজ থেকে আমরা কি করি খনি উত্তোলন করি, সেই সমস্ত খনিজকে বলা হয় কি আকরিক, সেই সমস্ত পদার্থ বলা হয় কি আকরিক। সেই সমস্ত খনিজ তাহলে কি, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুর সংগ্রহ করা হয় বা নিষ্কাশন করা হয় সে সকল খনিজকে বলি কি আমরা আকরিক। হ্যাঁ, যেমন গ্যালেনা, লেড সালফাইড, গ্যালেনা, এই গ্যালেনা থেকে কি করি আমরা লাভজনকভাবে লেড নামক ধাতুটা কি করি আমরা নিষ্কাশন করি, লেড নামক ধাতুটা আমরা নিষ্কাশন করি। আবার বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। এখানে বক্সাইড, এই বক্সাইড থেকে কিন্তু লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, এজন্য বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের একটা খনিজ। আচ্ছা, তারপরে আয়রনের অন্যান্য আকরিকও আছে, যেমন আয়রন পাইরাইটস, যেমন আয়রন পাইরাইটস Fe2, এই খনি থেকেও কিন্তু লাভজনকভাবে আয়রন ধাতু নিষ্কাশন করা যায়, এই জন্য এদেরকে গ্যালেনা, অ্যালুমিনিয়াম অক্সাইড বা বক্সাইড, তারপরে আয়রন পাইরাইটস, এগুলোকে আমরা বলি কি আকরিক, এগুলোকে আমরা বলি আকরিক। তাহলে সকল আকরিকই কিন্তু কি, সকল আকরিকই তাহলে কি হবে বলো, বলতে পারবে কি তোমার, তাহলে সকল আকরিক হতে হলে সেটা অবশ্যই কি হতে হবে, খনিজ হতে হবে। আকরিক হতে কিন্তু সব খনিজ হলেই সেটা আবার আকরিক হতেও পারে আবার নাও হতে পারে। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই আলোচনা
বললাম। হ্যাঁ, আশা করি তোমরা বাসা আরেকবার পড়বা, ভালোভাবে বুঝবা, বা কোনো সমস্যা হলে আমাদের জানাবা। ঠিক আছে? এর পরের দিনে আমরা এই যে খনিজ সম্পদগুলা, ধাতু আর অধাতু, এই ধাতু আর ধাতুগুলোকে আমরা কি করব, নিষ্কাশন করা সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।